আমি ভাত রান্না করে আইনা বাইরে দিছি এরা খাওয়ানোর লিগা। হ্যাঁ, এভাবে প্রতারিত হয়ে অভিমানে 6 দিন ধরে খাবার না খেয়েছিলেন এই নারী। নিজের সম্ভ্রম রক্ষায় প্রতিনিয়ত লড়াই করে গেছেন তিনি। দিব্যা দুবাই আমাকে যে কোনো মুহূর্তে ওরা বিক্রি করে ফেলবে। কয়েক মাস আগেই দুবাইয়ে বন্দিদশা থেকে মুক্তি মেলে ওই নারীর। দুবাইয়ে কি ঘটেছিল তার সঙ্গে? ফজরের নামাজ পড়ে আমি ওইটার মধ্যে বাঁধছি ফ্যানের ভিতরে, গলার মধ্যে বেজেও গেছে। হঠাৎ করে চেয়ারটা পড়ে গেছে, শব্দ পাইছে, জলদি চলে আসে। আমার এমনি ফ্যান থেকে খুললা এমন বা আমাকে মারছে। দুবাইয়ের বেশ কয়েকটি পতিতালয়ের নিয়ন্ত্রণ রোশনি ওরফে ইমার হাতে। এটিএন নিউজ কৌশলে কথা বলে তার সঙ্গে। তার মুখেই বেরিয়ে আসে ভেতরের সব তথ্য। আমি একটু আসতেছি আর কি, ওখানে কি অবস্থা, কারা আছে বা কোন দেশি আছে? বাঙালি আছে, ইন্ডিয়ান আছে, ইন্দোনেশিয়া আছে। ও আচ্ছা, সবার রেট কি এক আফা? সবার রেট 160 টাকা করে। ও আচ্ছা, আর যদি 1 ঘন্টা থাকি আফা? 1 ঘন্টা 120 টাকা। সম্প্রতি প্রবাসী বাংলাদেশিদের এমন ফাঁদে পড়ে অনেক নারী হারাচ্ছেন সর্বস্ব। আমি কইছি মা তুমি যাইও না, আমার বিচারের দরকার নাই। কান্নারত এই নারী তেমনই একজন হতভাগী মেয়ের মা। গত মার্চে একমাত্র মেয়ে পরীকে দুবাই নিয়ে যান পরিচিত ইতি। 50,000 টাকা বেতনে বাসায় কাজ দেওয়ার কথা ছিল, কিন্তু ঘটে পুরো উল্টো ঘটনা। তাই ভুক্তভোগীর মা মামলা করেন ইতি, তার স্বামী ও বোন শিউলির বিরুদ্ধে। র্যাব গ্রেপ্তারও করে ইতি দম্পতিকে। তোর মাইয়া মাইরালাম, আমি কইছি যদি আমার ওইয়া থাকে আল্লাহর কাছে আমি পামো। এমন কান্নার 2 দিন পরই কাউকে কিছু না জানিয়ে পরীকে দেশে নিয়ে আসে পাচারকারীরা। বিমানবন্দর থেকে সরাসরি তাকে নিয়ে যাওয়া হয় আদালতে। বাধ্য করা হয় আসামিদের পক্ষে জবানবন্দি দিতে। ভিডিও ওখানে বানায় রাখছে আর আমার কথা বলছে যদি আমার বোনের যদি তুই যাবি না তোর ভিডিওটা ছেড়ে দিন আর তোর মারে আমি মারে নিয়ে মামলায় ঢুকাম। ভিকটিমটা যে সরাসরি কোর্টে চলে আসছে এবং সে জবানবন্দি দিচ্ছে, এখানে এই মামলার যে বাদী সে অনুপস্থিত। একমাত্র ভিকটিমের জবানবন্দির পরিপ্রেক্ষিতে যে আসামিদের জামিন হয়ে যায়, এটা আসলে আমাদের বোধগম্য না। আসামি পক্ষ কৌশলগতভাবে জামিন নিয়েছে, কিন্তু জামিন নিলে কি হবে? আইনের আওতায় আসবে এবং আমরা সঠিক বিচার পাবো। অপহরণকারীদের এমন দৌরাত্মের কাছে রাষ্ট্র কি অসহায়? প্রশ্ন ছিল রাষ্ট্রের এই আইন কর্মকর্তার কাছে। অন্যার উপর অন্যায়, এই জিনিসটা ওরা আসলে খুব ধূর্ত লোক। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, কিন্তু রাষ্ট্রকে তো বলতে হবে। যদি ওদের সাথে আইসেই থাকে, তার যদি এরকম কোনো ভয় থেকেই থাকে, সে অবশ্যই আমাকে জানাবে। আমার তো বোঝার উপায় নেই তাকে ভয় দেখাইছে। আমি আশাবাদী এরা ন্যায় বিচার পাবে। অপহরণের শিকার হয়ে ফিরে আসা একাধিক নারীর দাবি, পাচারকারী সিন্ডিকেটের বেশিরভাগ সদস্যই দাপটের সঙ্গেই নিজ এলাকায় বসবাস করেন। প্রথম যেদিন আমার সাথে এই কাজটা করছিল আমার অনেক খারাপ লাগছিল যে আমি কেন আসলাম আমার বান্ধবীর কথা শুনে। সরজমিনে তার প্রমাণও মেলে। পরীকে পাচার করা চক্রের মূল হোতারা দাপটের সঙ্গেই বাস করে যাচ্ছেন নিজ বাড়িতে। তবে অস্বীকার করেন পাচারের কথা। তাহলে র্যাবের হাতে কেন গ্রেপ্তার হতে হলো, এমন প্রশ্ন করতেই শুরু করেন অসংলগ্ন আচরণ। নিয়ম অনুযায়ী অভিযোগ না করায় বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের অপরাধীরা পার পেয়ে যান বলে জানান প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। দুবাইতে বসে এগুলা করতেছে। আমাদের দুবাইয়ের যে অ্যাম্বাসেডার আছে তাদের সাথে আমরা যোগাযোগ করব এবং তাদেরকেও সেই দেশেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা করা হবে। বেসরকারি সংস্থা ব্র্যাকের পরিসংখ্যান বলছে গেল 5 বছরেই পাচার হয়েছেন 3,640 বাংলাদেশি, যার বড় অংশই নারী। প্রতি বছর কতজন পরীর জন্ম দিচ্ছে পাচারকারীরা, সে হিসেব রাখার দায়িত্বটুকুও কেউ নিতে চায় না। বিচার চাওয়া তাই তো এই পরীদের কাছে বিলাসিতা। পাচার হয়ে ফিরে এসে তাই বিচার না, চোখের পানি মুছে ঘুরে দাঁড়ানোটাই তাদের একমাত্র স্বপ্ন। নারায়ণগঞ্জ বন্দর এলাকা থেকে শারমিন রিহা, এটিএন নিউজ, নারায়ণগঞ্জ।